বন্ধুরা, কল্পনা করুন এমন একটি দ্বীপ যেখানে আপনি একবার পা ফেললেই নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। কারণ এই দ্বীপে রাজত্ব করে এমন সব ভয়ঙ্কর সাপ যারা শুধুমাত্রই বিষাক্ত নয়, বরং গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদেরও নির্মমভাবে ধ্বংস করে দিচ্ছে। এই সাপের কামড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। কিন্তু একদিন হঠাৎ জাপানের সরকার একটি এমন সিদ্ধান্ত নেয় যা শুনে পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। তারা সাপ নির্ধারণের জন্য আমাদের দেশ থেকে অনেকগুলো বেজি নিয়ে সেই দ্বীপে ছেড়ে দিয়ে আসে। আর বেজি হলো এমন এক প্রাণী যারা সাপ হত্যা করাকে তারা খেলা হিসাবে দেখে। আর জাপানি গবেষকরা এটাই ভাবলো যে এই সাপ নিধনের জন্য বেজি হলো উত্তম উপায়। কিন্তু বন্ধুরা, এই সিদ্ধান্ত ছিল প্রকৃতির নিয়ম ভাঙার মতো একটি মারাত্মক ভুল। আর সেই ভুলের কারণেই এমন কিছু ভয়ঙ্কর পরিণতি হলো জাপানের এবং সেই দ্বীপের, যা জাপানিরা 50 বছর পরেও ভুলতে পারেনি। চলুন দেখে আসি জাপানের সেই বিভীষিকাময় ঘটনা। জাপানের একটি দ্বীপ রয়েছে যা আজও রহস্যে ঘেরা। এই দ্বীপের নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়, কারণ এখানে রাজত্ব করে এমন কিছু সাপ যা শুধু বিষাক্তই নয়, বরং এদের আক্রমণের মাত্রা এতটাই ভয়ঙ্কর যে প্রাণ বাঁচানোর কোনো উপায় থাকে না। এই দ্বীপের সাপগুলো স্থানীয় প্রাণীকুলের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, আর প্রতি বছরই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছিল। এত সমস্যার পরেও জাপান সরকার এর কোনো সমাধান বের করতে পারছিল না। হঠাৎ একদিন তারা এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যা সবাইকেই চমকে দেয়। সাপের পরিসংখ্যা রোধ করার জন্য তারা কিছু বিশেষ প্রজাতির প্রাণী নিয়ে আসে যারা সাপ শিকারে দক্ষ। এই প্রাণীগুলো সাপের শত্রু হিসাবেই পরিচিত। পরিকল্পনাটি প্রথমে সফল বলে মনে হলেও আসলে বিপদ তখনও ধরা পড়েনি। এই নতুন প্রাণীর আগমনে দ্বীপের প্রকৃতি এক অদ্ভুত ভারসাম্যহীনতায় পড়ে যায়। সাপ কমতে শুরু করলেও নতুন শিকারীরা দ্বীপের অন্য প্রতিকূলের উপর আক্রমণ শুরু করে। জাপানি বিজ্ঞানীদের ধারণা ছিল এটি হবে সাপের সমস্যার সমাধানের চূড়ান্ত উপায়। কিন্তু 25 বছর পর এই সিদ্ধান্ত যে কতটা ভয়াবহ ভুল ছিল তা সবাই উপলব্ধি করে। এটি ছিল প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে নেওয়া একটি মারাত্মক পদক্ষেপ, যার ফলাফল আজও ইতিহাসের এক সতর্ক বার্তা হিসাবেই লেখা হয়েছে। বন্ধুরা, এই গল্পটি প্রমাণ করে যে প্রকৃতির সঙ্গে খেলা করার চেষ্টা করলে প্রকৃতি আমাদের শাস্তি দেয়। 1970 দশকে আমি ওসিমা দ্বীপে এক অভিশাপের মতো সংকটের মুখোমুখি হয়। এই দ্বীপের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর শিকারী, হবু সাপ। এই সাপগুলো বিষ এতটাই মারাত্মক যে তাদের এক ছবলেই একজন মানুষের জীবনকে মুহূর্তের মধ্যেই সংকটে ফেলে দিতে পারে। প্রতি মাসে শতাধিক মানুষ এই সাপের শিকার হতো। হাবু সাপের কামড়ে শরীরের অস্বাভাবিকভাবে ফুলে যেত, উচ্চ রক্তচাপ বেড়ে যেত এবং বেশিরভাগ সময় সঠিক চিকিৎসার অভাবে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত হতো। সাপগুলো সাধারণত চাষযোগ্য জমি এবং পশুপালনের এলাকায় লুকিয়ে থাকত, ফলে চাষিরা তাদের দৈনন্দিন কাজে বরাবর এই প্রাণঘাতী শত্রুর মুখোমুখি হতো। সেই সময় সাপের বিষের প্রতিষেধক তৈরি করার মতো প্রযুক্তি ছিল খুবই সীমিত। জাপানি বিজ্ঞানীরা অ্যান্টিক তৈরি করতে সক্ষম হলেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এটি সংরক্ষণ করা। প্রতিষেধক সংরক্ষণ করতে রেফ্রিজারেটরের প্রয়োজন হতো, যা দ্বীপের গ্রাম্য এলাকাগুলিতে তখন এক প্রকার বিলাসিতা। বিদ্যুৎ সংযোগের অভাবে সাপে কাটা রোগীদের বাঁচানোর সুযোগ খুবই কম ছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে দ্বীপের মানুষজন সাপের ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে শহরের দিকে পালিয়ে যেতে শুরু করে। চাষাবাদ এবং পশুপালন ধ্বংসের মুখে পড়ে। একসময় দ্বীপ প্রায় জনশূন্য হয়ে পড়ে। জাপানের সরকার এমন এক সংকটের মুখে পড়ে যা শুধু দ্বীপের মানুষ নয়, গোটা দেশের জন্যই এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হবু সাপের তাণ্ডব থামানোর জন্য কি করা হয়েছিল? বন্ধুরা, তখনকার দিনগুলোতে ওসিমা দ্বীপের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে সাপের আতঙ্ক পুরো দ্বীপকে গ্রাস করে ফেলেছিল। হবু সাপের বিষাক্ত ছোবলে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে, আর স্থানীয় প্রশাসন কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। শেষমেশ জাপান সরকার একটি জরুরি বৈঠক ডাকে। সেখানে দ্বীপবাসীদের জীবন রক্ষার জন্য চূড়ান্ত কিছু করার সিদ্ধান্ত নেয়। এই সময় এক উদ্ভাবনীয় বিজ্ঞানী একটি অদ্ভুত প্রস্তাব দেন। তিনি বলেন, এমন একটি প্রাণীকে দ্বীপে ছেড়ে দেওয়া হোক যারা হবু সাপের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং তাদের পুরোপুরি নির্মূল করতে সক্ষম। তার মতে সাপ নিয়ন্ত্রণের প্রকৃতির শিকারী ছাড়া অন্য কোনো কার্যকর সমাধান সম্ভব নয়। এই প্রস্তাব জাপানি সরকারের কাছে যথেষ্ট চমকপ্রদ মনে হয়। তারা বিভিন্ন ধরনের প্রাণী পরীক্ষা করার পর বেছে নেয় বেজিকে। বেজি সাপের চিরশত্রু হিসাবেই পরিচিত। এদের গুণ এমন যে একবার সাপের সঙ্গে লড়াই শুরু হলে সেটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকে। বেশিরভাগ সময় এই লড়াইয়ের বিজয়ী হয় বেজি। শুধু তাই নয়,
বেজি তার ক্ষিপ্ততা এবং শক্তিশালী চোয়ালের জন্য পরিচিত। বেজিদের আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এদের দেহ এমন একটি প্রকৃতির প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা সাপের বিষকে প্রভাবহীন করে তোলে। অর্থাৎ হবু সাপ যতই বিষাক্ত কামড় দিক না কেন বেজির কিছুই হবে না, বরং বেজি প্রতিটি হবু সাপের নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত থামে না। এছাড়া বেজিরা শুধুমাত্র ক্ষুধা মেটানোর জন্যই নয়, বরং সাপ শিকার করতে ভালোবাসে। এমনকি যদি বেজি ক্ষুধার্ত না থাকে তবুও সাপ দেখলে সেটিকে ছেড়ে দেয় না। এই তথ্যগুলি শুনে জাপানের সরকার মনে করল এটাই হতে পারে দ্বীপের জন্য চূড়ান্ত সমাধান। তারা দ্রুত কয়েক ডজন বেজিকে আমদানি করে এবং ওশিমা দ্বীপে ছেড়ে দেয়। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, বেজিরা জাপানের স্থানীয় নয়। এদেরকে মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায়, যেখানে ওয়াইল্ড লাইফ জাপান থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের ওপর অত্যাচার করেছিল। তাই তো দ্বীপ সরকার সেই বিজ্ঞানীদের কথা মেনে অসংখ্য বেজি সেই দ্বীপে ছেড়ে দেয়। কিন্তু কয়েক বছর পর দেখা যায় তাদের সংখ্যা 30 থেকে 30,000-এ পৌঁছে যায়, যা দেখে জাপানি বিজ্ঞানীরা হতভম্ব হয়ে যায়। তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপরে কোনো রকম রুচি দেখায়নি, উল্টো সাপের সাথেই তাদের সংখ্যা বেড়েই চলেছে। আসলে হবু সাপ একটি নিশাচর প্রাণী। এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়, আর রাত হয়ে গেলে শিকার করে না। আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয়, তারপরেও বেজিরা এদের হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাতো না। উপায়ন্ত প্রতিটি ওশিমায় যেমন সাইড এফেক্ট থাকে, ঠিক তেমনই এই মিশনেরও একটি সাইড এফেক্ট দেখা যায়। প্রথমে তারা সাপ ধরার জন্য দ্বীপে পৌঁছেছিল, কিন্তু সাপের অভাবে নিজেদের পেট ভরানোর জন্য তারা অন্য পথ বেছে নেয়। দ্বীপে থাকা দুর্বল খরগোশগুলোকে শিকার করে। তারা খাবার খেতে শুরু করে, কিন্তু তাতে ক্ষতি আরও বাড়ে। বেজিরা শুধু খরগোশের শিকার করতো না, তারা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করতেও পিছপা হয়নি। আর তাদের হাত থেকে চাষিদের ফসলও রক্ষা পায়নি। জাপানি বিজ্ঞানীরা শুরুতেই যেভাবে পরিকল্পনা করেছিল তাতে তারা সফল হয়নি, বরং নতুন এক সমস্যার সৃষ্টি হয়েছিল। 1980 সালে যখন 30টি বেজি দ্বীপে ছাড়া হয়েছিল, তখন 25 বছর পর এদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 50,000 এবং এরা দ্বীপের মূল প্রাণীদেরকে ধ্বংস করতে শুরু করে। স্থানীয় মানুষদের চোখে তখন এক বিশাল পরিবর্তন লক্ষ্য হতে শুরু করে। তাদের আশেপাশে অনেক প্রাণী আর দেখা যাচ্ছিল না। দ্রুতই তারা বুঝতে পারে যে বেজিরা সাপ মারছে না, বরং তারা এক ধরনের প্রকৃতির বিপর্যয় সৃষ্টি করছে। জাপানি বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি রইল না যে এভাবেই চলতে থাকলে দ্বীপের সমস্ত জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এই সংকটের পর একটি নতুন যুদ্ধ শুরু হয়। এবার যুদ্ধ ছিল মানুষ আর বেজির মধ্যে। 2000 সালের দিকে বেজি ধরার জন্য একটি বৃহৎ অভিযান শুরু হয়। বেজির সংখ্যা ক্রমশই বাড়ছিল এবং মানুষের জন্য তাদের মোকাবেলা কঠিন হয়ে উঠেছিল। 2000 সালের শুরুতে জাপানি সরকার বেজিমুখ অপারেশন ঘোষণা করে এবং বিশেষ দল গঠন করে। ক্যামেরা এবং বিশেষ ফাঁদ ব্যবহারের মাধ্যমে বেজিদের ধরতে শুরু হয়। কুকুরদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 2018 সালে সরকার ঘোষণা করে যে ওসামি দ্বীপ এখন বেজিমুক্ত, কিন্তু এভাবে 40,000 বেজি বন্দী করা হয়েছিল এবং বাকিরা বিষাক্ত খাবারে মারা যায়। এ সময় 15 প্রজাতি প্রাণী ধ্বংস হয়েছে। সাপের কামড় কমলেও এটি মানুষের প্রচেষ্টা ছিল, কারণ তারা ট্র্যাপ সেট করেছিল এবং অ্যান্টিভেন্ট চালু করেছিল। বর্তমানে দ্বীপের বেজি নেই, কিন্তু হবু সাপ এবং ইঁদুরের সংখ্যা এখনও বেশি। এই ঘটনাটি একটি শিক্ষার মতো যে প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করলে তা কখনোই আমাদের উপকারে আসবে না। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজেদের স্বার্থ পূরণ করা কখনোই সম্ভব নয়। আমাদের দায়িত্ব হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, আর তা নষ্ট করা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।